যারা স্টুডেন্ট আছে তাদের মূল টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই দুইটা থাকে মূলত বাংলাদেশের মধ্যে। স্টুডেন্টদের টার্গেট এই দুটো বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে ঢাবি আর একটা হচ্ছে রাবি। এই দুইটা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সার্কুলার একদিনে দিছে। জানি না এদের ভিতরে যোগ সাজস কিছু আছে কিনা, মানে একদিনে এত চাপ দেওয়া ঠিক না স্টুডেন্টদের। দেখা যাচ্ছে এক সপ্তাহ করে একটা সার্কুলার দিলে চাপ কম পড়ে, কিন্তু একদিনে দুইটা ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে দিছে। ছেলেমেয়ে সবাই কান্নাকাটি করতেছে যে ভাই কি করবো না করবো। আর এর মধ্যে তো আছেই লোকজন, তো বোঝোই এর মধ্যে লোকজনরা আছে খালি গুজব ছড়াই, ব্রেকিং নিউজ, অমুক জায়গায় অমুক জিনিস চালু পরীক্ষা দিতে পারবে না। ছেলেবেলে গত রেজাল্ট দেওয়ার পর থেকে কম করলো 1000 স্টুডেন্ট মেসেজ দিছে, ভাই আমার ইংলিশে বি আছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? কারণ অনেকে বলে দিচ্ছে যে তোমার যদি এ প্লাস না থাকে তুমি তো রাবিতে পরীক্ষা দিতে পারবে না, যদি এ প্লাস না থাকে তুমি এতে পরীক্ষা দিতে পারবে না। ছেলেবেলে তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে, এ প্লাস দিয়ে আমি করবো কি, জীবনে কিছু নাই, হতাশ। ছেলেবেলে মানে লাভ লস নাই, জীবনটাই লস, এমন একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলার দিছে এটা নিয়ে কথা বলবো আমি। পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝাই দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলার দিছে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিছে, কোন কোন ইউনিটে কত যোগ্যতা থাকা লাগবে, কোন কোন সাবজেক্টে কি করা লাগবে, এই করা লাগবে, সব এ টু জেড তোমাদেরকে বুঝাই দিব। মানে আজকের এই ক্লাসটা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জিনিসগুলো সম্পর্কে কোনো সমস্যা থাকবে না তোমাদের। সবার আগে একটা কথা বলবো, যারা যারা ক্লাসটা করতেছে 1 মিনিটের মধ্যে ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানাই দাও। তাহলে দেখা যাচ্ছে যারা কনফিউশনের মধ্যে আছে, যারা এইগুলো জিনিসে চিন্তা করতেছে, তাদের চিন্তাটা একটু অন্তত দূর হবে, রাতে একটা শান্তির ঘুম দিতে পারবে। নাহলে সারা রাত কিন্তু এটা নিয়ে চিন্তা করবে, আমি কি পরীক্ষা দিতে পারবো, আমার কি সিলেকশন হবে, এটা চিন্তা করতে থাকবে। আমাদের প্রথম কথা হচ্ছে ঢাবি নিয়ে। তো ঢাবি সার্কুলার লাইন বাই লাইন তোমাকে আমি বুঝাই দিচ্ছি। ঢাবি যে সার্কুলার সেটা, এটা হচ্ছে ঢাবি সার্কুলারের প্রথম পৃষ্ঠা। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া আছে, এখানে বলছে সাল দিছে যে কাদের জন্য, লেখা যদি চিনতে না পারো সমস্যা নাই, আমি তোমাদেরকে দেখাই দিই একটু যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সালে যারা পরীক্ষা দেয়, মানে এবার যারা পরীক্ষার্থী তাদের জন্য। তো বলছে 17 থেকে 2020 সালের সমমানের এসএসসি পরীক্ষা, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা, এখন অনেকে আছে যে 1 বছর লস দেয় বা তোমার হচ্ছে ইমপ্রুভ দেয় বা এক সাবজেক্ট ফেল করে। তো দেখা যাচ্ছে তোমাদের যারা পরীক্ষার্থী এরা হইতে পারে এরকম যে 2020-এ এসএসসি দিছে আর 2022-এ এইচএসসি, এরকম হইতে পারে না। কিন্তু 2017 সাল, 18 সাল, 19 সাল এগুলোতেও যারা এসএসসি দিছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। কিন্তু এইচএসসিটা অবশ্যই 2022 হইতে হবে। 2021 সালে তুমি এইচএসসি দিয়ে এখন যে পরীক্ষা দিবে এমনটা না। তবে কেউ যদি ইমপ্রুভ পরীক্ষা দেয়, আগের বছর যদি পরীক্ষা না দেয় তাহলে দিতে পারবে। কিরকম? ধরো আমি একটা স্টুডেন্ট, আমি গত বছর আমার রেজাল্ট খারাপ হয়েছে, এই জন্য আমি অ্যাডমিশন কোথাও দেইনি, প্লাস আমি এই বছর আবার এইচএসসি পরীক্ষা দিছি, তাহলে আমি অ্যাডমিশন দিতে পারবো, অথবা আমি ফার্স্ট টাইমার। কিন্তু তুমি গত বছর অ্যাডমিশন দিছো, আবার ইমপ্রুভ দিয়ে আবার দিবে, তাহলে এটা রিঅ্যাডমিশন, অর্থাৎ সে দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে কি বললাম, 2017 থেকে যারা এসএসসি দিছে, 2017 পর থেকে 20 পর্যন্ত তারা, আর হচ্ছে 2022-এ যারা এইচএসসি দিছে তারা হচ্ছে আবেদন করতে পারবে আর কি। তো এখানে হচ্ছে যে বিভিন্ন ইউনিটের জন্য যে শর্ত সেখানে দিয়ে রাখছে। এখন হচ্ছে আবেদনের তারিখ, আবেদনের তারিখ ভালো করে মনে রাখবে, 27 তারিখ থেকে শুরু করে পরের মাসের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখ থেকে শুরু করে তোমার মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তুমি। ঠিক আছে? কোথায়? এই যে ঢাকা ইউনিভার্সিটি যে ওয়েবসাইট admission.eis.du.ac.bd, এই ওয়েবসাইটে আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি তোমাদের। অনেকে আছে বাল পাকনা টাইপের স্টুডেন্ট, মানে মুখ দিয়ে বের হয়ে যায় কথা আর কি, গালি টালি। তো হচ্ছে কি নিজেদেরকে হেভি বড় হেডাম ভাবে, মনে করে যে হাতে স্মার্টফোন আছে, ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিজে নিজে করে নিব। সিম্পল ব্যাপার, তুমি করতে পারো, সমস্যা নেই, এটা সিম্পল ব্যাপার, যে কেউ করতে পারে। কিন্তু অনেকেই কি করে, হেডাম দেখাইতে যায়, ছবি আপলোড করতে যায়, উল্টা পাল্টা করে দেয়, নয়সই করে দেয়। কারণ ওখানে দেখা যাচ্ছে যে তোমার যখন ওই যে ছবি আপলোড করতে হয় ওয়েবসাইটে আবেদন করার সময়, ওখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এত সাইজের ছবি হইতে হবে, ছবি রেজুলেশন এরকম হইতে হবে, ব্যাকগ্রাউন্ড এরকম হইতে হবে, এরকম কিছু রেজুলেশন থাকে, মানে তাদের একটা ক্রাইটেরিয়া থাকে। তো এগুলো অনেকে বোঝে না, অনেকেই মনে করো যে ওই যে অবুজ বালক টাইপের ফেসবুক আইডি ধারী আছে না, টিকটকার, এরা মনে করে ওই টাইপের প্রোফাইল পিক মানে ওখানে সেট করতে চায়। কারণ ভোটার আইডি কার্ডে তো ওই ছবি সেট করতে পারেনি, এখন চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্রে ওই ছবি সেট করবে। তো এরকমটা করতে যায় না। সব থেকে ভালো হয় যারা দেখা যাচ্ছে মানে এই যে শহর অঞ্চলে যারা কম্পিউটারের দোকানে দেখা যাচ্ছে যেমন আবেদন করে না, তাদেরকে দিয়ে করাবে। তবে তারপরও আগে রিচেক করে নিবে, তাহলে বিষয়টা বেশি ভালো হয় আর কি। এই টাইপের ভুল করো না। তাহলে আবেদনের তারিখ হচ্ছে এই মাসে 27 তারিখ থেকে শুরু করে সামনের মাসে 20 তারিখ পর্যন্ত। আবেদন করতে কত টাকা লাগবে? 1000 টাকা। কত? একটা নোট লাগবে 1000 টাকার। তারপরে
তুমি অনলাইনে করতে আর অফলাইনে করতে, মানে অনলাইনে করবে। এখন হচ্ছে অনুষদ হচ্ছে কয়টা, এখানে অনুষদ হচ্ছে 4টা, মানে 4টা ইউনিট আর কি। একটা হচ্ছে বিজ্ঞানদের, একটা হচ্ছে মানবিকদের, একটা হচ্ছে কমার্সদের মানে বাণিজ্য বিভাগের, আর একটা হচ্ছে চারুকলার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু চারুকলা মানে একটাই আছে, মানে এর মধ্যে মানবিকের মধ্যে, কিন্তু এখানে চারুকলা আলাদা। মানে বিজ্ঞান বিভাগে যারা, তারা বিজ্ঞান বিভাগে এখানে পরীক্ষা দিবে। এখন আমরা একটা একটা করে বিভাগ অ্যানালাইসিস করি যে কোন বিভাগে কেমন কি। আচ্ছা, প্রথমে হচ্ছে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এখানে বলছে যে এই ইউনিটের আওতায় যে সকল বিজ্ঞান ইনস্টিটিউট আবেদন বলছে যে, এখানে বলছে যে আবেদন করার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই যে এখানে বলে দিছে যে চতুর্থ বিষয় সহ, এখানে কিন্তু বলেনি যে ভাই 4 সাবজেক্ট ফেল থাকলে হবে না, পরীক্ষা দিতে পারবে না, বা 4 সাবজেক্ট এত থাকলে হবে না, এটা বলেনি। এখানে বলছে চতুর্থ বিষয় সহ, মানে তোমার 4 সাবজেক্ট সহ টোটাল থাকতে হবে 8। টোটাল কত লাগবে? টোটাল লাগবে 8। এখন হচ্ছে বলছে আবার যে এসএসসি আর এইচএসসি এগুলোতে কম করে হলো 3.5 করে থাকতে হবে, অর্থাৎ 3.5 আর 3.5। এখন আবার বলো না ভাই দুটো যোগ করলে তো 7 হয়, 8 কিভাবে হয়? আরে পাগল, এটা হচ্ছে যে টোটাল 8 থাকা লাগবে, কিন্তু এসএসসি আর এইচএসসি তে ন্যূনতম মানে কম করে হলো 3.5 করে তোমার থাকা লাগবে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে। তাহলে সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা 3.5 আর 3.5 ন্যূনতম থাকা লাগবে 4 সাবজেক্ট সহ, আর হচ্ছে টোটাল 8 থাকা লাগবে আবেদনের ক্ষেত্রে। এখানে আর একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে যারা আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট আছে, তোরা মানে তোমরা যদি চাও তাহলে সায়েন্সে কনভার্ট হইতে পারবে, মানে তুমি চাইলে সায়েন্সে চলে যেতে মানে পারবে। এতদিন যারা সায়েন্সে ছিল তারা এবার ভাব দেখাইতো যে আমরা আর্টস কমার্সে যাইতে পারি, তো তোমরা যারা আর্টস কমার্সে আছো তোমরা ভাব দেখাবে যে আমরাও চাইলে সায়েন্সে যাইতে পারি, কিন্তু যাবো না, কারণ সায়েন্স আমরা পছন্দ করি না, তুমি বলবে। তো ঠিক আছে, এখন দেখো এখানে বলছে যে যারা আবার মনে করো যে কি বলে তোমার কই গেল, মানবিক আর বাণিজ্য শাখা যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তাদের 7.5 থাকতে হবে, মানে মানবিক আর বাণিজ্য বিভাগের যারা, তাদের আবার 7.5 থাকতে হবে, মানে তাদের আবার ওই যে 8 থাকা লাগবে না, তাদের 7.5 থাকলে হবে। আর দুইটা মিলে মানে ন্যূনতম 3 পয়েন্ট, যেখানে সায়েন্সের 3.5, সেখানে মানবিক এবং বাণিজ্য যারা তাদের 3 পয়েন্ট থাকলেই হবে, টোটাল 7.5 থাকতে হবে। তাহলে বিজ্ঞান বিভাগেরটা আরেকবার ক্লিয়ার করি, যারা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সেই পরীক্ষা দিতে চাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের এসএসসি এইচএসসি ন্যূনতম 3.5 থাকা লাগবে। এখানে কিন্তু কোথাও বলেনি যে ইংলিশে বি থাকলে পরীক্ষা দিতে পারবে না, বা অমুক সাবজেক্টে সি থাকলে পরীক্ষা দিতে পারবে না, বা অমুক সাবজেক্টে ডি থাকলে পরীক্ষা দিতে পারবে না, এরকম কোনো সত্য নাই। এখানে বলা আছে স্পষ্ট যে ভাই তোমাকে 4 সাবজেক্ট সহ ন্যূনতম এসএসসি এইচএসসি 3.5 করে টোটাল 8 থাকা লাগবে, তাহলে তুমি পরীক্ষা দিতে হবে। যদি কোনো আর্টস কমার্সের স্টুডেন্ট মনে করে যে তারা সায়েন্সের ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে, মানে এটাতে বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে পারবে, সেক্ষেত্রে তাদের যোগ্যতা থাকতে হবে এসএসসি এইচএসসি তে 3 পয়েন্ট করে টোটাল 7.5। ক্লিয়ার হয়েছে এটা সায়েন্সের। এরপরে হচ্ছে মানবিক, যারা মানবিক বিভাগের স্টুডেন্ট সব থেকে বেশি, এরা আমার খুব ফেভারিট স্টুডেন্ট, কারণ এরা খুব মানবিক হয়, দয়ালু আর কি, মানবিক বিভাগে কিছু বোঝে না, অবুঝ। তো হচ্ছে এই যে মানবিক বিভাগে যারা, তাদের হচ্ছে পয়েন্ট লাগবে কত, তাদের 4 মানে চতুর্থ বিষয় সহ আর কি টোটাল লাগবে 7.5, কত 7.5, আর আলাদা করে এসএসসি আর এইচএসসি তে 3 পয়েন্ট করে, মানে যারা মানবিক বিভাগের তোমাদের 3 করে থাকতে হবে ন্যূনতম এসএসসি আর এইচএসসি তে, আর টোটাল 7.5 থাকতে হবে। তবে কেউ যদি বিজ্ঞান আর বাণিজ্য বিভাগের গুলো যদি গ্রুপ চেঞ্জ করে যদি মানবিকে পরীক্ষা দিতে চায়, তাহলে দেখা যাচ্ছে তাদের কি করতে হবে, বিজ্ঞান বিভাগে যারা, তাদের 8 থাকা লাগবে ওই আগের মতোই 3.5 করে টোটাল 8, আর যারা বাণিজ্য শাখার তাদের 3 করে হচ্ছে টোটাল 7.5। এই জায়গাতে অনেকে কনফিউশনে পড়ে যায়, কিরকম, যেমন গত বছর 5টা ছিল, এই সায়েন্সটা একটু বোঝো, গত বছর 5টা ইউনিট ছিল, কয়টা, 5টা, কি কি, এ বি সি ডি, আর হচ্ছে ইএসজিএইচ যাই থাক, ওটা চারুকলা, আমার মনে নাই চারুকলা, কারুকলা ছোটবেলায় পড়ছিলাম। যাই হোক, এই যে চারুকলা এটা আলাদা, ধরো অন্য অন্য মানে অন্য জগতের, তো হচ্ছে চারুকলা। এখন এই ইউনিট যেটা, এটা হচ্ছে সায়েন্সদের, কাদের, সায়েন্সদের। বি ইউনিট যেটা, এটা হচ্ছে মানবিকের, যারা হিউম্যানিটিজে আছে, মানবিক। আর সি ইউনিট হচ্ছে যারা কমার্সে আছে। ডি ইউনিট কার,
ডি ইউনিট হচ্ছে সবার সরকারি, খেলার মধ্যে থাকে না এরকম, যখন আমরা ছোটবেলায় ভাগ করে খেলতাম, খেলার সময় দেখা যায় দুইজন দুজন করে প্লেয়ার, একজন আবার এক্সট্রা হয়ে গেছে, কারণ অত কোনো ডাক নেই, তখন কি হবে, ও সরকারি। যখন ব্যাটিং হবে ব্যাটিং করবে, যখন ফিল্ডিং টাইমে ফিল্ডিং করবে, দুই দলেরই ব্যাটিং করবে, দুই দলেরই ফিল্ডিং করবে, তো এরকম সরকারি। এটা হচ্ছে সরকারি। এটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স যারা আছে এরা যখন চিন্তা করবে যে আমি আর সায়েন্সে থাকবো না, আমার দ্বারা হচ্ছে না, যারা আর্টসে তারা চিন্তা করছে আমার দ্বারা হচ্ছে না, যারা কমার্স এরা চিন্তা করছে না আমার দ্বারা হচ্ছে না, তখন এরা কি করে, এরা হচ্ছে এই গ্রুপে সবাই পরীক্ষা দিতে পারবে। কিন্তু এবছর থেকে ডি ইউনিট নাই, ইনারিল্লাহ। কিন্তু ডি ইউনিট নাই মানে এমনটা না যে কেউ গ্রুপ চেঞ্জ করতে পারবে না, এখন আরো সুবিধা হয়েছে। কেউ যদি কমার্সের স্টুডেন্ট থাকে সে সায়েন্সেও পরীক্ষা দিতে পারবে, আর্টসেও পরীক্ষা দিতে পারবে। কেউ যদি আর্টসের স্টুডেন্ট থাকে সে সায়েন্সেও পরীক্ষা দিতে পারবে, কমার্সও দিতে পারবে। কেউ যদি আর্টসের স্টুডেন্ট থাকে সায়েন্স কমার্স সবগুলোতে পরীক্ষা দিতে পারবে। মানে তুমি চাইলে 3টা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে, ফাটাই ফেলবে তিনটাতে চান্স নিয়ে দেখাই দিবে, তিনটাতেই ফার্স্ট হবে, দেখাই দিবে তুমি পারো, তোমার বাপের অনেক টাকা, তিনটাতে দেখাই দিবে ভর্তি হয়ে। বোঝা গেছে তাহলে বিষয়টা, বুঝতে পারছো? তাহলে ডি ইউনিট নামে কোনো ইউনিট নাই। তো আবার বলো না যে ডি ইউনিটে মানে কত রিকোয়ারমেন্ট কেমন, ডি ইউনিট নামে কোনো ইউনিট নাই, তবে গ্রুপ চেঞ্জ করা যাবে। কিভাবে করা যাবে বললাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো। মানবিকের ক্ষেত্রে আরেকবার বলে দিই, যারা মানবিকের স্টুডেন্ট আছো তোমাদের হচ্ছে কত লাগবে, 3 লাগবে, মানে ন্যূনতম এসএসসি এইচএসসি 3 করে টোটাল 7.5 লাগবে। তবে কেউ যদি মানবিকের পরীক্ষা দিতে চায়, মানে সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট, তাহলে সায়েন্সের ক্ষেত্রে 8 আর কমার্সের ক্ষেত্রে 7.5। এবার হচ্ছে কমার্সের, হ্যাঁ কোথাও যাবে না কিন্তু, এরপরে রাবির কথা বলবো না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলারও কিন্তু আজকে দিছে, ওইটা আবার বেশি প্যাচ, এটা তো সোজাসুজি যা দিচ্ছে তাই, কিন্তু রাবির কিন্তু সার্কুলার দেয়নি, শুধু রাজশাহী ইউনিভার্সিটি যে পেজ, অফিসিয়াল পেজ, ওটাতে পোস্ট করছে, আর একজন শিক্ষক আসে আর কি ওটা ব্রিফিং দিছে। তো ওইটা অনেকেই জানে না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্কুলার দিছে কিনা, কিছুক্ষণ আগেই দিছে, তো ওইটারও আপডেট দিচ্ছি আপাতত। এটা দেখো, বাণিজ্যর ক্ষেত্রে ওই মানবিকের মতোই ন্যূনতম 3 পয়েন্ট থাকা লাগবে এসএসসি আর এইচএসসি তে, আর টোটাল 7.5 থাকা লাগবে। এখানেও কিন্তু বলেনি যে ইংলিশে বাংলায় কত থাকা লাগবে, এমনকি তুমি যদি এসএসসি আর এইচএসসি তে ন্যূনতম 3.5 করে থাকে আর টোটাল 7.5 থাকে, তাহলে তুমি ঢাবিতে আবেদন করতে পারবে। এবার হচ্ছে চারুকলার ক্ষেত্রে এখানে একটা ভালো সুযোগ আছে যারা রেজাল্ট খারাপ আমার মতো তাদের জন্য, সেটা হচ্ছে যে 3 পয়েন্ট ন্যূনতম থাকা লাগবে আর টোটাল 6.5। এখন আবার প্রশ্ন করে যাবে চারুকলাতে কোথা থেকে কোশ্চিন আসে, কিভাবে কোশ্চিন আসে, আমি জানি না, কারণ এই কলা আমি কোনোদিন খাইনি, তো এটা তোমরা আমাকে প্রশ্ন করো না, আমার চারুকলা সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই। তাহলে বুঝা গেছে। আমি আরেকবার তোমাদেরকে বুঝাই বলি বিষয়টা। টোটাল 3টা, টোটাল কয়টা, টোটাল হচ্ছে ধর আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম মানে চারুকলা বাদ দিলে 3টা, একটা হচ্ছে এ ইউনিট, একটা হচ্ছে বি ইউনিট, একটা হচ্ছে সি ইউনিট। এ ইউনিট হচ্ছে সায়েন্সদের, বি ইউনিট হচ্ছে যারা মানবিকের, সি ইউনিট হচ্ছে যারা কমার্সের। সায়েন্সের যারা তাদের হচ্ছে এসএসসি আর এইচএসসি ন্যূনতম 3.50 করে থাকা লাগবে, ন্যূনতম 3.50 করে টোটাল 8 থাকা লাগবে। যারা মানবিকের তাদের ন্যূনতম 3 করে থাকা লাগবে, ন্যূনতম 3 করে থাকা লাগবে, টোটাল 7.5। বাণিজ্যর ক্ষেত্রেও তাই, ন্যূনতম 3 পয়েন্ট করে টোটাল 7.5। কেউ যদি চায় 3টা বিভাগে পরীক্ষা দিতে পারবে, এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ওখানে দেওয়া আছে, যেটা এভাবে দেওয়া আছে, এভাবে। ক্লিয়ার হয়েছে ঢাবি সম্পর্কে? আবেদনের তারিখ 27 ফেব্রুয়ারি থেকে মার্চের 20 তারিখ থেকে। অ্যাপ্লিকেশন কত থেকে করতে পারবে? 27/2/23 থেকে তোমার হচ্ছে 20/3/23 পর্যন্ত, এর মধ্যে আবেদন করতে পারবে। ফি কত টাকা? অনলি 1000 টাকার একটা নোট। বুঝা গেছে? এই হচ্ছে ঢাবির আবেদনের A to Z। এবার হচ্ছে পরীক্ষা, এগুলো কোটা টোটা এগুলো সব বড় লোকদের ব্যাপার, এগুলো আমাদের জন্য না। তো হচ্ছে পরীক্ষা হচ্ছে 6 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 6 মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস, ঠিক আছে, 5 মানে মে মাস। তো হচ্ছে মে মাসে 6 তারিখে হচ্ছে যারা মানবিক বিভাগের তাদের পরীক্ষা সকাল 11টায়, যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের তাদের হচ্ছে 12 তারিখে, যারা বাণিজ্য বিভাগে তাদের 13 তারিখে, আর চারুকলা হচ্ছে 29 তারিখে। এটা কিন্তু সবার আগে শুরু হবে চারুকলা দিয়ে, মানে এপ্রিলের 29 তারিখে। এখন পরীক্ষা হবে 2টা সিস্টেমে, গতবারের মতোই, সিকিউ আর এমসিকিউ এ, মানে লিখিতও থাকবে এমসিকিউ থাকবে। এমসিকিউ 60 নম্বরে থাকবে
আর লিখিত থাকবে হচ্ছে 40 নাম্বার। তো লিখিত 40 নাম্বারের জন্য 45 মিনিট আর এমসিকিউ 60টার জন্য 45 মিনিট এখানে দেওয়া আছে। কিন্তু কত সাবজেক্টে মানে ধরো এখানে 60 নাম্বার এমসিকিউ, কোন কোন সাবজেক্টে 60 নাম্বার এগুলো এত বিস্তারিত দেয়নি। তো যা দিছে তাই তোমাদেরকে দেখালাম আর কি। আবেদনের প্রক্রিয়া এখানে দিয়ে দিছে, কিভাবে আবেদন করবে, তাদের অ্যাডমিশনে এত লগইন করে, এই করে সেই করে, হ্যান করে ত্যান করে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে তোমার মোটামুটি ঢাবি। এবার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে মূলত যে পোস্ট করছে রাজশাহী ইউনিভার্সিটি যে অফিসিয়াল পেজে, সেটা সারমর্ম হচ্ছে এরকম যে এখানে পরীক্ষা দিতে পারবে হচ্ছে সেকেন্ড টাইমে যারা, তারাও পরীক্ষা দিতে পারবে। তো এবারও গতবারের মতো রিঅ্যাডমিশন থাকবে। তো যারা রিঅ্যাডমিশনের স্টুডেন্ট আছে তারা হচ্ছে রাবিতে পরীক্ষা দিতে পারবে। এবার হচ্ছে আবেদনের তারিখ। আবেদনের তারিখ হচ্ছে 9 এপ্রিল থেকে শুরু করে আবেদনের তারিখ হচ্ছে 15 মার্চ থেকে 27 মার্চ। এটা হচ্ছে প্রাথমিক আবেদন। যারা এই বিষয়টা বোঝে না তাদেরকে একটু বুঝাই দেই, কারণ পরবর্তীতে আবার মন খারাপ হবে, অনেকে বলতে পারে যে ভাই আমি তো আবেদন করার যোগ্যতা আছে, তাহলে পরীক্ষা দিতে পারবো না কেন। গতদিন একটা স্টুডেন্টের মন ভাঙিয়ে দিয়েছি এভাবে না বুঝে। সেটা হচ্ছে যে স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি এক জায়গায় দেখলাম এক ভাই আমাকে বললো যে রাবিতে পরীক্ষা দিতে গেলে 7 পয়েন্ট থাকা লাগে মানবিক থেকে, তো আমার তো 7 পয়েন্ট আছে, তার মানে পরীক্ষা দিতে পারবো। আমি বললাম না তুমি পারবে না, তোমার 8 থাকলেও তুমি পারবে না। বলে কি বলেন ভাই, 8 কেন থাকলে পারবে না কেন? এখানে বিষয়টা হচ্ছে রাবিতে যে ইউনিট গুলো আছে 3টা ইউনিট এ বি সি, এই 3টা ইউনিটে সিলেকশন পদ্ধতিতে তারা স্টুডেন্ট নেয়। সিলেকশন পদ্ধতিতে এটা এই বছরও থাকবে। সিলেকশন পদ্ধতিটা কি, এখানে প্রত্যেকটা ইউনিটে 72,000 করে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। এখন 72,000 মানে চিন্তা করো না যে ভাই 72,000 তো আমরাই আছি না, এর মধ্যে রিয়ার্ডও আছে। এ প্লাস পাইছে কত, 1,76,000 স্টুডেন্ট। কত, 1,76,000 স্টুডেন্ট এ বছর এ প্লাস পাইছে। গত বছর কত পাইছিল, 1,86,000। এখন এই গতবারের তো এ প্লাস গুলো অনেকেই চান্স পাইছে, যারা সায়েন্সের বিশেষ করে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তো দেখা যাচ্ছে বা আর্টস কমার্সে এই প্লাস গুলো অনেকেই চান্স পাইছে, তাদের ধরলাম না, কিন্তু রিয়ার্ড তো পরীক্ষা দিবেই, তাই না? তো রিয়ার্ড ধরলে দেখা যাচ্ছে 72,000। কিন্তু এক্ষেত্রে একটা খুশির খবর আছে, যারা বি ইউনিটে পরীক্ষা দেবে মানে কমার্সের, যারা কমার্সের টেনশন নিও না ভাই তোমরা। কমার্সের গুলো হচ্ছে কি ন্যূনতম যে যোগ্যতা আছে পরীক্ষার, মানে যে পয়েন্ট লাগে এসএসসি এইচএসসি মিলায়, ওইটা থাকলেই তোমার যথেষ্ট। কারণ কমার্সের ইউনিটে 72,000 স্টুডেন্টই পড়ে না। তো কমার্সের জন্য টেনশন নাই, টেনশন হচ্ছে সব থেকে বেশি সায়েন্সের। কারণ সায়েন্সের স্টুডেন্টদের যাদের 2টাই এ প্লাস আছে তারাও কিন্তু চান্স পাবে না। কারণ হচ্ছে যে ভাই তোমাদের এ প্লাস কোনো কাজে দিবে না রাবিতে, রাবি তোমাদের এ প্লাস গনেও না। কারণ হচ্ছে এখানে পরীক্ষা দিবে মাত্র 72,000। এই 72,000 স্টুডেন্ট হচ্ছে এই যে মানে সিলেকশনটা করে কিভাবে, প্রথমে আবেদন মানে প্রাথমিক সিলেকশনের জন্য ডেট দিছে, ওই যে তোমার হচ্ছে 15 মার্চ থেকে 27 মার্চ একটা ডেট দিছে না, ওই ডেটের মধ্যে তুমি আবেদন করলে, আবেদন করার পরে সব থেকে ভালো স্টুডেন্ট যারা, মানে সব থেকে বেশি যোগ্যতা সম্পন্ন যারা, যেমন তোমার স্কোর ধরো সায়েন্সে তোমার স্কোর ধরে নিলাম তোমার স্কোর হচ্ছে 1,000, এখন আরেকজনের স্কোর হচ্ছে 1,001, এই 1,001 পর্যন্ত নিয়ে 72,000 সিট পূরণ হয়ে গেছে, তাহলে এই 1,000 টাকা আর গুনবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে আবেদন করার সময় আরো 10 জন 20 জন আবেদন করলো না, 10টা সিট খালি হলো, ওই 10টা সিটে আবার বলবে যে আমি 1,000 যারা পাইছে তাদেরকেও নিব। মানবিকের ক্ষেত্রে দেয়, মানবিকের ক্ষেত্রে গত বছর 8.5 নিছিল সম্ভবত, মানে 8.5 এর কাছাকাছি। তো 8.5 মানে দুইটা মিলে এসএসসি এইচএসসি মিলে তুমি আবেদন করতে পারবে। 7 পয়েন্ট হলে 55 টাকা লাগবে মাত্র, 55 টাকা তোমার লস, পানির জলে ভেসে যাবে। তবে হচ্ছে 8.5 এ হলে গত বছর পাইছে, এবছর কততে নিবে আমি জানি না, তবে আইডিয়া রাখতে পারো এরকম। যারা 8 প্লাস আছে, এই দুটা মিলে 8 পয়েন্ট প্লাস, তারা আবেদন করতে পারো, মোটামুটি 50-50 একটা আশা রাখতে পারো। যাদের 9 পয়েন্ট আছে বা দেখা যাচ্ছে 9 পয়েন্ট ধরে, 9 পয়েন্ট যাদের আছে মানবিক বিভাগের, তোমাদের শিওর হবে, এর নিয়ে চিন্তা করো না হুদাই খামাখা। তবে যারা 8 থেকে 9 এর মধ্যে আছে তাদের 50-50, ওইটা আমি গ্যারান্টি দিতে পারছি না, আমি অত জ্ঞানী লোক না, এটা আমি বলতে পারতেছি না। বুঝা গেছে? এখানে কিন্তু সিলেকশন পদ্ধতি আছে। তো এখানে আবার তোমরা মনে করো যে ওই যে প্রাথমিক আবেদনের যে যোগ্যতা, এটা দেখে আবার নাচানাচি করো না যে আমি তো পরীক্ষা দিতে পারবো, পরে কিন্তু মন ভাঙে যাবে। কারণ তুমি 2 মাস থেকে 3 মাস থেকে রাবির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, পরে পরীক্ষার আগের দিন তুমি জানতে পারছো যে তুমি সিলেক্টেডই হওনি, তখন মন কেমন হবে? দেখা যাচ্ছে তুমি প্রেম করা শুরু করছো, করে 2 মাস প্রেম করে তুমি বাচ্চা কাচ্চারও নাম রাখে ফেলছো, গার্লফ্রেন্ডের সাথে ফোন কলে কথা বলে যে আমাদের বাচ্চা হলে নাম রাখবো অমুক তমুক। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড বলে ঠিক আছে আগামীকালকে বিয়ে, কিন্তু দেখা যাচ্ছে বিয়ে তোমার সাথে না, বিয়ে অন্য আরেকজনের সাথে, মন ভাঙে যাবে তখন, মানে বিয়ের আগের রাতে। তো
তো বিষয়টা যাবে ওরকম যে তুমি এখন এখানে প্রাথমিক আবেদনের যে লিস্ট এখানে দেখে দেখতেছো যে তোমার যোগ্যতা আছে, তখন তুমি নাচানাচি শুরু করতেছো, ইয়ে আমি তো পরীক্ষা দিতে পারবো। পরীক্ষার আগের রাতে দেখা যাচ্ছে যে তুমি সিলেক্টেড না, কারণ মানে সিলেকশন পদ্ধতি তোমাকে বাদ দিয়ে দিছে, তখন কষ্ট কিন্তু খুব পাবে। অতএব আমার যেটা মনে হয় যে অসৎ পরামর্শ দিয়ে হিরো হওয়া থেকে সৎ পরামর্শ দিয়ে জিরো হওয়া ভালো। অতএব আমি ভাই যেটা সত্য কথা সেটা বলতেছি। এখন তোমার যদি আমাকে গালি দিতে ইচ্ছা হয় গালি দাও, আর যদি চুমা খাইতে ইচ্ছা হয় যাওয়ার দরকার নেই। দেখো এখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করতে পারবে 15 মার্চ থেকে 17 মার্চ। কবে? 15 মার্চ থেকে 17 মার্চ। এটার ক্ষেত্রে তোমার 27 মার্চ, সরি 15 মার্চ থেকে, মানে বঙ্গবন্ধু জন্ম তারিখ খালি মাথার মধ্যে আসতেছে 17 মার্চ। যাই হোক 15 মার্চ থেকে 27 মার্চ তোমরা আবেদন করতে পারবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন এই আবেদনের ক্ষেত্রে তোমার যোগ্যতা থাকা লাগবে কত? যারা মানবিক বিভাগে তাদের হচ্ছে 3 পয়েন্ট করে 7 থাকা লাগবে। যারা তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের ক্ষেত্রে 3.5 করে মোট 7.50। তো যেটা বলতেছিলাম আমি তখন, যে কোনো বাণিজ্য বিভাগের স্টুডেন্টের তোমার যদি দেখা যাচ্ছে যে এসএসসি আর এইচএসসি তে ন্যূনতম 3.50 আছে আর টোটাল 7.50 আছে, তো তুমি নিশ্চিন্ত ঘুমাতে তুমি পরীক্ষা দিতে পারবে। মানবিকের দেখো তোমার 7 পয়েন্ট আছে, এসএসসি এইচএসসি তে ন্যূনতম 3, তোমার 7 পয়েন্ট আছে, তোমার নাচানাচি করার দরকার নাই, কারণ 7 পয়েন্ট থাকলে তোমার রাবিতে হবে না, কারণ এখানে সিলেকশন পদ্ধতি আছে। তো এখানে এই যারা 9+ তারা শিওর থাকো, যারা 8 আর 9 এর মধ্যে আছে তারা 50-50, আল্লাহ ভরসা। আর এবার হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের বিষয়টা হচ্ছে 3.50 থেকে 8 যারা আছে আর কি। তো এখানে 3.50 করে থাকা লাগবে আর টোটাল 8। তো তোমার 8 থাকলেও কিছু যায় আসে না, তোমার A+ থাকলেও কিছু যায় আসে না, কারণ হচ্ছে A+ কেও গুনবে না। তখন হচ্ছে সিলেকশন পদ্ধতিতে মানে উপর থেকে নিচের দিকে দেখবে যারা যারা আবেদন করছে এদের। অনেকে পরীক্ষায় যায় না, দেখা যাচ্ছে যে আবেদন তো আগে করতেছে না, তো আবেদন করে ফেলছে, আবেদন করার পরে ঢাবিতে হয়ে গেছে, বুয়েটে হয়ে গেছে, অন্যান্য জায়গায় হয়ে গেছে, ভালো জায়গায় মেডিকেলে হয়ে গেছে। আবেদন তো এখন করতে হবে কিন্তু পরীক্ষা তো পরে, তো আবেদন করে সিটগুলো দখল করে রাখা দেয় হুদাই। আর ভালো স্টুডেন্ট যারা হচ্ছে মেধাবী কিন্তু রেজাল্ট কোনো একটা খারাপ হচ্ছে কোনো একটা কারণে, তাদের তো হচ্ছে। আর এবার যে রেজাল্টের অবস্থা ভাই, রেজাল্টের উপরে আমার মন মানসিকতা উঠে গেছে। দেখা যাচ্ছে যে স্টুডেন্ট কোনোদিন পড়তে দেখিনি সেই স্টুডেন্ট A+ পাইছে, যে স্টুডেন্ট দিন রাত পড়ছে, আমার স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে A+ পাইছে, ইংলিশে ফেল করছে। ওই স্টুডেন্ট ইংলিশে জাহাজ, মানে দেখা যাচ্ছে আমার তো বেশি ইংলিশ জানে, ওই স্টুডেন্ট ইংলিশে ফেল করে বসে আছে। এটা সায়েন্স আমি নিজেও বুঝলাম না। এখন বিষয়টা হচ্ছে রেজাল্ট, এবার রেজাল্টের খেলা ভাই, অন্যরকম খেলা হয়েছে, এটা নিয়ে বলার কিছু নাই, বললে আবার কাছে কালকে আমার পুলিশ ধরে নিয়ে যেতে পারে উল্টাপাল্টা কথা বললে। এক্ষেত্রে হচ্ছে 21-22 যারা এসএসসি দিছে আর যারা সরি 21-22 যারা এইচএসসি দিছে আর কি, মানে রিঅ্যাডমিশন, কেউ যদি আগের বছর এইচএসসি দেয় তারাও দিতে পারে, মানে রিঅ্যাডমিশন আছে, এটাই বলছে আর কি। তো প্রাথমিক আবেদনের জন্য এই যোগ্যতা লাগবে, এই যোগ্যতায় তুমি প্রাথমিক আবেদন করতে পারবে 15 মার্চ থেকে 27 মার্চ। তারপরে তুমি যদি এটাতে সিলেক্টেড হও তাহলে তারপরে 9 এপ্রিল থেকে 15 এপ্রিল চূড়ান্ত আবেদন হবে। আর পরীক্ষা কখন হবে? পরীক্ষা হবে 27 থেকে 31 মে। আচ্ছা দেখো ঢাবির পরীক্ষা কবে ছিল? ঢাবির পরীক্ষা ছিল 6 মে 12 মে। অর্থাৎ দেখা যাচ্ছে যে রাবি মানে ঢাবির পরীক্ষা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রাবির পরীক্ষার জন্য তুমি মোটামুটি 20 দিন মতো সময় পাবে। রাবির যে তোমার সিলেবাস মানে ঢাবির থেকে প্যাটার্ন আলাদা, যেটা অতটুকু শেখার জন্য 20 দিনই যথেষ্ট। তবে যাদের মূল ফোকাস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা এখন থেকেই পড়বে, কারণ ঢাবিতে রিটেন আছে কিন্তু রাবিতে তার রিটেন নাই, রাবিতে অনলি এমসিকিউ এর উপরে পরীক্ষা হবে। তো তুমি এমসিকিউ নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো এখন থেকে ভালোভাবে। আর ঢাবিতে রিটেন নিয়ে তো তুমি তো ঢাবিতে পরীক্ষা দিবে না, তাহলে তোমার চিন্তা করার লাভ নেই। আচ্ছা এখানে এখানে কিন্তু ঢাবিতে এ ইউনিট সায়েন্সের, কিন্তু এখানে আবার এ ইউনিট কিন্তু মানবিকের, আর বি ইউনিট কমার্সের, আর সি ইউনিট হচ্ছে বিজ্ঞানের, এগুলো একটা ওভার পার্ট, এগুলো পরবর্তীতে দেখে নিও। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, 80টা এমসিকিউ থাকবে, 100 নাম্বারের পরীক্ষা হবে। আর 1 ঘন্টার পরীক্ষা, মানে 1 ঘন্টায় 80টা এমসিকিউ সলভ করতে হবে, 100 নাম্বারের পরীক্ষা। কোন সাবজেক্টের কথা এটা আমি পরে বলে দেবো, ওটা ডিটেলস এখনো দেয়নি। এখন রাবি সম্পর্কে কিছু কথা বলে নেই। রাবিতে 1 নাম্বার পয়েন্ট, এখানে রিঅ্যাডমিশন আছে। কি আছে? রিঅ্যাডমিশন আছে। এখন আবার কেউ এরকম চিন্তা করো না, এরে বাপরে রিঅ্যাডমিশন আছে, তার মানে তো আর 1 বছর বেশি পাইছে সময় আমার থেকে। এগুলো এগুলো আন্দোলন হয় কিন্তু অনলাইনে, আমি অনলাইনে পড়াই, তো অনলাইনে এগুলো আন্দোলন হয়, এগুলো ফেসবুক গ্রুপও আছে আলাদা, মানে আলাদা আলাদা ফেসবুক গ্রুপ আছে যে অমুক ব্যাচের ক্ষতিপূরণ চাই, তমুক ব্যাচের ক্ষতিপূরণ চাই, মানে ইচ্ছা করে থাপড়ায় 32,000 খারাই দিবে, মানে মুখ দেখে গাল অটোমেটিক বের হয়ে যায় এদের জন্য। আচ্ছা তুমি চিন্তা করো
তোমার একটা পরীক্ষা আগামীকাল, মানে মন থেকে এটা চিন্তা করো জিনিসটা, তুমি তোমার তোমার জায়গা থেকে চিন্তা করো মন থেকে, যে তোমার আগামীকালকে একটা পরীক্ষা ছিল, তুমি ফুল প্রিপেয়ার্ড, আগামীকালকে পরীক্ষা দিবে, কোপাই দিবে একেবারে আগামীকালকে পরীক্ষা। আজকে রাতে তুমি নোটিশ পাইছো যে আগামীকালকের বদলে আগামী মাসে এই একই ডেটে পরীক্ষা হবে। যারা আমার মতো ব্যাক বেঞ্চে তারা মনে করতে কাম হয়ে গেছে, 1 মাস পিছাইছে, 1 মাস উড়াধুরা পড়ে সাবজেক্ট শেষ করে ফেলবো। কিন্তু বাস্তব কথা হচ্ছে যখন একবার ডেট চেঞ্জ হয় তখন ওই পরীক্ষাটা আরো খারাপ হয়। তুমি কালকে যে যতটুকু পড়ে পরীক্ষা দিতে তার থেকে বেশি খারাপ হইতো। এটা বাস্তব কথা, তুমি চিন্তা করে দেখো তোমার লাইফে কখনো যদি এই ধরনের ঘটনা ঘটে তো চিন্তা করে দেখো, এটা বাস্তব কথা ভাই। তো যারা এরকম চিন্তা করে, একটা রিঅ্যাডমিশনের স্টুডেন্ট সম্পর্কে তুমি যদি জানো, রিঅ্যাডমিশনের স্টুডেন্ট যারা তাদের যদি জীবনী সম্পর্কে তুমি জানো, তাহলে একটা নোবেল পুরস্কার দিতে ইচ্ছা করো তোমার। একটা রিঅ্যাডমিশনের স্টুডেন্ট বাংলাদেশে এমনিতে ফেল করা স্টুডেন্ট দেখতে পারে না। ধরো আমি যদি রিঅ্যাডমিশনের স্টুডেন্ট হই, আমি এবছর একটা কোচিং থেকে একটা বিভাগীয় সহ থেকে প্রিপারেশন নিছি, আমার বাপ আমার পিছনে 2 লাখ টাকা খরচ করছে, করার পরে আমার কোথাও চান্স হয়নি। এখন যে আমি বাসায় আবার আমার বাপকে বলি যে আরো 2 লাখ টাকা দাও, সামনের বছর পর্যন্ত আমি পড়বো, বা আরো 4 লাখ টাকা লাগবে সারা বছর পড়তে, আমার বাপ মা দিবে, আমার বাপ মাকে কোটিপতি। ওরকম যারা কোটিপতি তারা কিন্তু রিঅ্যাডমিশন দেয় না, তারা অলরেডি প্রাইভেট ইউনিভার্সিটি ভালো ভালো ভর্তি হয়ে যায়। যারা মধ্যবিত্ত বা গরিব, পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আর কোনো পথ নাই, কারণ ন্যাশনালে পড়ার মতো মন মানসিকতা নাই, কারণ ওইভাবে তার ড্রিম ছিল পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, তো প্রাইভেটে পড়ার টাকাও নাই, আবার ন্যাশনালে পড়ার মতো মন মানসিকতাও নাই, ডিপ্রেশনে থাকে, তো কি করবে, পাবলিকের জন্য রিঅ্যাডমিশন নিবে। তো এখানে ফ্যামিলি সাপোর্ট সেভাবে পায় না, টাকা পয়সা ফিনান্সিয়াল সাপোর্ট যেটা সব থেকে জরুরি সেটা ওইভাবে পায় না। ডিপ্রেশন একেবারেই জিরো, মানে ডিপ্রেশন একেবারে তলানিতে থাকে। মানে এই ধরনের স্টুডেন্টকে যদি কেউ 2-4টা কথা বলে তো কান্না শুরু করে দেয়, এরকম একটা অবস্থা, মানে চোখে সবসময় পানি আসে থাকে, হয়তো তোমরা দেখতে পাও না, কিন্তু যারা রিঅ্যাডমিশনের স্টুডেন্ট তুমি আশেপাশে খোঁজ খবর নিবে, চরম লেভেলে ডিপ্রেশনে থাকে, কারণ এত পরিমাণে কথা শোনে। কারণ ওর চান্স হয়নি, কিন্তু ওর ব্যাচের মধ্যে তো কোনো না কোনো ফ্রেন্ডের চান্স হয়েছে, কেউ মেডিকেলে গেছে, কেউ ঢাবিতে গেছে, কেউ রাবিতে গেছে, কারণ কারো চান্স হয়েছে। তো ওদের সাথে একই মেসেঞ্জার গ্রুপে ফেসবুকে একই ফ্রেন্ড লিস্টে থাকতে হয়। তারা যখন স্টোরি দেয় যে ফার্স্ট ডে চিলিং উইথ মাই ফ্রেন্ডস, মানে রেস্টুরেন্টে গিয়ে, তখন কি ধরনের একটা মানে জেলাসি ফিল হয়, একটা কষ্ট হয়, কারণ পরিশ্রম দুইজনই করছে, যে রিঅ্যাডমিশনে সেও করছে, যে ফার্স্ট টাইমে সেও করছে। কিন্তু দেখো মানে কপাল ধরতে পারো বা পরিশ্রম যাই ধরো না কেন, দেখা যাচ্ছে ওইটা থেকে কিন্তু এর প্রচুর ডিপ্রেশন হয়। বোঝা গেছে? তো বিষয়টা হচ্ছে এরকম যে এগুলো কখনো মাথার মধ্যে নিয়ে আসবে না যে যারা রিঅ্যাডমিশন দিচ্ছে এরা তোমার ওই লেভেলের কম্পিটিটর, বা এরা তোমার থেকে 1 বছর বেশি টাইম পাইছে তাই ওরা ভালো জানে, এই ধরনের মেন্টালিটি কখনো নিয়ে আসবে না। বারবার একটাই কথা বলতেছি, সিম্পল থিওরি, তোমার সিট দরকার একটা সিট পাওয়ার জন্য তুমি তোমার দিক থেকে বেস্টটা ট্রাই করবে, বাস, তাহলে যথেষ্ট। কে কয়টা সিট পাইলো, রিঅ্যাডমিশন আছে কি নাই, ফার্স্ট টাইমার আছে কি নাই, কতটা সিট বাড়লো কতটা সিট কমলো, এত দরকার নেই। একটা সিট আছে রাবিতে, ধরো অনেকেই আবার এই চিন্তা করে যে রাবিতে ভাই আমার ইউনিটে কয়টা সিট, 500 সিট, 600 সিট, 1000 সিট, এত কম সিট, এত বেশি সিট, তোমার সিট দরকার একটা সিট আছে রাবিতে, একটা সিট যেন তোমার হয়, তুমি এভাবে পড়ালেখা করো। কয়টা সিট আছে, কোথায় কে গেল, কে পরীক্ষা গেল, তোমার দেখার বিষয় না। তো প্রথম কথা হচ্ছে ভাই রিঅ্যাডমিশন, এখানে রিঅ্যাডমিশন আছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ হবে। কি হবে? শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে হবে। এটা প্লাস পয়েন্ট একটা আছে, আরো একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি? এখানে রেজাল্টের উপরে কোনো নাম্বার নাই। কি রেজাল্টের উপরে নাম্বার নাই? আমার বাংলা লেখা চাইনা লেখার মতো, মানে আমি চিহ্ন দিয়ে লিখি, কোনো অক্ষর দিয়ে না। রেজাল্টের উপরে কোনো নাম্বার নাই, এখানে কোনো নাম্বার নাই। তোমার রেজাল্ট যদি ন্যূনতম যোগ্যতা থাকে, তুমি যদি পরীক্ষা দিতে পারো তাহলে হবে, এখানে রেজাল্ট থেকে কোনো নাম্বার কাটা যাবে না। যেমন মেডিকেলে 200 নাম্বার থাকে, ঢাবিতে 20, বা অন্য জায়গায় গুচ্ছতে 20 নাম্বার থাকে, এখানে কোনো নাম্বার নাই রাবিতে। শুধুমাত্র এমসিকিউ, যারা হাতে লেখা খারাপ, রিটেন খারাপ, তাদের টেনশন নেওয়ার দরকার নাই, শুধুমাত্র এমসিকিউ। তো যেহেতু যাদের রেজাল্ট খারাপ তাদের জন্য দেখবো অধিকাংশ, যেমন আমার এইচএসসি এ প্লাস ছিল না, কিন্তু আমি রাবিতে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে এখানে রেজাল্টের উপরে কোনো নাম্বার নাই। ঢাবিতে গিয়ে দেখা যাচ্ছে অটোমেটিক রেজাল্টের কারণে 10-20 নাম্বার কমে যায়, কিন্তু এখানে কমার কোনো সুযোগ নাই। তো রিঅ্যাডমিশন, এমসিকিউ, এই হচ্ছে মূলত বিষয়। আর বড় বড় ফ্যাক্ট যেগুলো স্যার বলছে আমার এই মাথার মধ্যে নাই আপাতত, যতটুকু ছিল ততটুকু বলছি তোমাদেরকে। এখন আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সব থেকে বেশি বড় প্রশ্ন, যারা রেজাল্ট পরবর্তী প্রিপারেশন নিতে চাচ্ছ, এখন অনেকের মনে এরকম চিন্তা থাকে, ভাই আমার আগে যারা প্রিপারেশন নেওয়া শুরু করছে পরীক্ষার পরে, পরীক্ষা হয়েছে নভেম্বরে ডিসেম্বরে, তো অনেকে জানুয়ারি থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছে, তো অলরেডি তারা 1-1.5 মাস আগায় আছে, অনেকে কোচিং করা শুরু করছে, অনেকে বই টই কিনে ফাটা করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। এখন আমি যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি, আমার দ্বারা চান্স হবে কিনা? এক্ষেত্রে ব্যারিস্টার সুমন একটা ভিডিও দেখে নিবে যে ভাই 3 মাসে চান্স পাওয়া সম্ভব। আমি বলবো 3 মাসে না, 1 মাসে চান্স পাওয়া সম্ভব, যদি সেইভাবে পড়ালেখা করা। আসলে আমাদের পড়ালেখা তো ওই লেভেলের না, আমরা হচ্ছে ফোন হাতে নিয়ে এভাবে পড়ালেখা করি, তো ওই পড়া কোনো কাজে দেয় না। তো হচ্ছে তুমি যদি পড়ালেখার মতো পড়ালেখা করো,
আবার এটা বলো না ভাই পড়ালেখার মতো পড়ালেখা আবার কি, ওটা আমি জানি না। যাই হোক, তুমি তোমার বেস্টটা দিয়ে যদি ট্রাই করতে পারো তাহলে 1 মাস ভালোভাবে পড়েও সঠিক গাইডলাইন পাইলে ঢাবিতে চান্স পাওয়া সম্ভব। এখন ঢাবি আমি বুঝি না, আমি বুঝি যে পাবলিক ইউনিভার্সিটি তোমার চান্স পাওয়া লাগবে। এই জন্য তুমি যদি আজকে থেকেও ট্রাই করো, আজকে বাদ দাও, আজকে রাত অনেক হয়ে গেছে, টেনশন নেওয়ার দরকার নাই, কালকে থেকে যদি ট্রাই করো তাও তোমার চান্স হয়ে যাবে, যদি ট্রাই করো তাহলে। এখন এক্ষেত্রে আমি বলে রাখি, রেজাল্ট পরবর্তী ক্ষেত্রে তোমরা যে কোনো, সবার আগে তোমার যেটা দরকার, এই ছোটখাটো 2-3টা টিপস দিয়ে দেই। সবার আগে হচ্ছে তোমার একটা গাইডলাইন দরকার। কি দরকার? গাইডলাইন দরকার। কারণ এই গাইডলাইনের আন্ডারে বেশ কিছু জিনিস পড়ে। প্রথম কথা হচ্ছে যে তুমি টার্গেট কি নিবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমার খারাপ, তুমি মানবিকের প্রিপারেশন নিবে কিনা, অর্থাৎ তোমার টার্গেট কি হবে। তোমার টার্গেট ঢাবি হবে নাকি রাবি হবে, তোমার টার্গেট বাণিজ্য হবে নাকি মানবিক হবে, কোনটা তোমার টার্গেট হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি কোন বই পড়বে, মানে কোন লেখকের বই পড়বে, কোন ভাইয়ার বই পড়বে, কোন ভাইয়ার শীট পড়বে, এগুলো লাগবে। তারপর হচ্ছে কত ঘন্টা পড়বে, কিভাবে পড়বে, এই জিনিসগুলোর জন্য না তোমার একটা গাইডলাইন দরকার। এখন তোমার গাইডলাইন দেওয়ার জন্য তোমার এলাকার এক ভাই আছে, যথেষ্ট, কোনো সমস্যা নাই। তোমার টাকা পয়সা নাই, তুমি কোচিং করতে পারছো না, প্রাইভেট করতে পারছো না, তুমি গাইডলাইন দেওয়ার জন্য তোমার একটা বড় ভাই আছে গ্রামে, তুমি ওর কাছে গাইডলাইন নিতে পারো। এমন ইতিহাসে হাজার হাজার স্টুডেন্ট আছে, লাখ লাখ স্টুডেন্ট আছে যারা প্রাইভেট কোচিং না পড়েও চান্স পাইছে। তো যারা প্রাইভেট কোচিং করতে পারে না তারা এরকম চিন্তা করে না যে প্রাইভেট কোচিং না করলে চান্স হয় না। এরকম যদি হইতো তাহলে যারা প্রাইভেট কোচিং করতে তারা সবাই চান্স পাইতো, হাজারে একটা চান্স পাইতো না। তো বিষয়টা হচ্ছে গাইডলাইন যাদের দরকার তারা গাইডলাইনের জন্য প্রাইভেটও পড়তে পারো। যেমন আমাদের অনলাইন নতুন কোর্সে ভর্তি চলতেছে, একটু বিজ্ঞাপন করতেছি আর কি। আমাদের যে মানে চলো শিখি যে প্ল্যাটফর্ম, এটাতে আমাদের হচ্ছে 4টা কোর্স আছে। একটা হচ্ছে ইংলিশের 2টা কোর্স, একটা হচ্ছে স্পেশাল ব্যাচ যেটা ডিসকাউন্টে আজকে লাস্ট ডে ছিল, মানে এটা কোর্স ফি হচ্ছে 2500 টাকা। যেটা হচ্ছে ড্রিম ব্যাচ ইংলিশেরই, এটা শুধুমাত্র ইংলিশ বিষয়ে, এটার কোর্স ফি হচ্ছে 4000 টাকা। এগুলোর মধ্যে তুমি ইংরেজিতে আমার লেখা যে বই সেগুলো ফ্রিতে কুরিয়ারের মাধ্যমে পাবে। যেটা বি ইউনিট, এটার মধ্যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান সবগুলো পাবে। এটার কোর্স ফি হচ্ছে তোমার 2999 টাকা। যেটা সি ইউনিট মানে কমার্সের, এর মধ্যে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স সবগুলো সাবজেক্টের ক্লাস পাবে, এটার কোর্স ফি এটা। এগুলোর মধ্যে কিন্তু আবার বই পাবে না, এগুলোর মধ্যে বই তোমাকে আলাদা কিনতে হবে। কারণ কমার্সের ধরো, কমার্সের সাবজেক্ট কয়টা, 6-7টা, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, 6টা বইয়ের দামই হচ্ছে 3000 টাকা। তো 3000 টাকা দিয়ে তো বই দেওয়া যাবে না, তো এটা হচ্ছে শুধুমাত্র কোর্স ফি। তো কেউ যদি ভর্তি হইতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 01798454198, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তোমরা এটাতে হোয়াটসঅ্যাপে পাবে, তোমরা তাহলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। অথবা হচ্ছে আমার আইডিতে যারা ক্লাস করো, মানে আমার আইডিতে যারা আসো, আমার আইডির নাম হচ্ছে মোহাম্মদ বনি আমিন আইডি না, এই আইডিতে তোমরা মেসেজ দিও। পেজে মেসেজ দিলে অনেক সময় চেক করতে লেট হয়, তো তোমরা আইডিতে করো। আমার পাঞ্জাবির পর একটা সুন্দর একটা ছবি আছে প্রোফাইল পিক, ওটাতে তোমরা মেসেজ দিও আর কি। তো কেউ যদি চাও তো আমাদের রেজাল্ট পরবর্তী ব্যাচে আমাদের এই কোর্সগুলো থেকে তোমরা ভর্তি হইতে পারো। এটা হচ্ছে বিকাশ নাম্বার, এটাতে বিকাশ, রকেট, নগদ সব আছে। তুমি চাইলে এই কোর্স ফি দিয়ে তুমি এই অ্যামাউন্টটা পাঠাই দিয়ে তুমি আমাকে কল দিতে পারো, আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাকে ভর্তিটা নিয়ে নেন। তো তারপরে তোমাদের ভর্তি নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে পরে ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।